ওকে, আমরা এখন চলে যাব মেশ টপোলজিতে। আমাদের যেটা ছিল 4টা পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছিল, 6টার মধ্যে আমাদের আর 2টা বাকি ছিল। এটা হইছে মেশ টপোলজি। টপোলজি কি সেটা কিন্তু আমরা বুঝি। টপোলজি হচ্ছে কোনো ডিভাইস গুলোকে সাজানোর পদ্ধতি, যে ডিভাইস গুলোকে আসলে কিভাবে সাজাইলে সবচেয়ে ভালো ডেটা ট্রান্সমিট করা যাবে, সেইটা হচ্ছে আমাদের টপোলজি। আচ্ছা, মেশ টপোলজি হচ্ছে, ধরো মেশ টপোলজি হচ্ছে সবার সাথে সবাই কানেক্টেড থাকবে। মেশ টপোলজি হচ্ছে সবার সাথে সবাই কানেক্টেড থাকবে। ধরো এইগুলো হচ্ছে কতগুলো নোড, এই নোডের মধ্যে এই নোডটা সবার সাথে কানেক্টেড থাকবে, মানে সবার সাথে সবার কানেকশন থাকবে। এটা হচ্ছে আমাদের মেশ টপোলজি। দেখো সবার সাথে যদি সবাই কানেক্টেড থাকে, এই দেখো সবার সাথে হচ্ছে সবাই কানেক্টেড, এর সাথে দেখো সবাই কানেক্টেড, আবার এর সাথেও এ কানেক্টেড আছে অলরেডি, এ এ এ আবার এইটার সাথেও দেখো এইটা অনেক অলরেডি কানেক্টেড, এইটা অলরেডি কানেক্টেড, কিন্তু এই দুইটা কিন্তু কানেক্টেড না, ফলে এই দুইটাকেও আমি কানেকশন দিয়ে দিই। এখন এর সাথে চিন্তা করো, এর সাথে এ কানেক্টেড, এ কানেক্টেড, এ কানেক্টেড, এ কিন্তু কোনো কানেক্টেড নাই, ফলে এর সাথে এ কানেক্টেড। এখন এর ভেতরে এ কানেক্টেড, এ কানেক্টেড, এ কানেক্টেড, এখন দেখো সবার সাথে সবাই কিন্তু কানেক্টেড। এই ধরনের টপোলজিটিকে আমরা বলি মেশ টপোলজি। তাহলে মেশ টপোলজি হচ্ছে কি, যে নেটওয়ার্কে সবগুলো কম্পিউটার অর্থাৎ নোড, আচ্ছা এই যে কম্পিউটার গুলো আছে এগুলোকে আমরা নোড বলছি না বা প্রান্ত বলছি না, এগুলো তো আমরা জানি। এই সবগুলো নোড বা প্রান্ত গুলো হচ্ছে অবশ্যই পরস্পরের সাথে কানেক্টেড থাকবে। সবগুলো নোডই হচ্ছে অবশ্যই পরস্পরের সাথে কানেক্টেড থাকবে। এই ধরনের টপোলজি গুলো মেশ টপোলজি। তাহলে মেশ টপোলজি যদি আমি লেখা শুরু করি, বুঝিনি বলো। তোমার ওইখানে মনে হয় নেটের সমস্যা, এখানে তো মোটামুটি নেট ভালো দেখতেছি। আচ্ছা দেখো, এই মেশ টপোলজির সবচেয়ে বড় সুবিধা কি? মেশ টপোলজির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ডেটা ট্রান্সমিশন খুবই দ্রুত গতির। ডেটা ট্রান্সমিশন খুবই দ্রুত গতির কেন? তুমি একটা রিং টপোলজি নিয়ে তুমি যদি কথাবার্তা বলো, দেখো রিং টপোলজির ক্ষেত্রে কি হয়, রিং টপোলজি অথবা স্টার টপোলজি এইগুলোর ক্ষেত্রে তুমি যদি একটু চিন্তা করে দেখো, একটা রিং টপোলজিতে কি হয়, এই 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 এরা সবাই এরকম করে কানেক্টেড থাকে, এটা হচ্ছে রিং টপোলজি। তাহলে রিং টপোলজিতে, আচ্ছা রিং টপোলজি ধরো এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে 3 নং। এখন রিং টপোলজিতে 1 নং কম্পিউটার যদি 3 নং কম্পিউটারের সাথে যোগাযোগ রাখতে হয়, যেহেতু রিং টপোলজি সবসময় একমুখী যোগাযোগ থাকে, দ্বিমুখী থাকে না, ফলে এই 1 পাঠাবে 2 কে, 2 পাঠাবে 3 কে। মানে এখানে হইছে এই একটার উপর আর একটা নির্ভরশীল, মানে এই 1 দেবে 2 কে, 2 দেবে 3 কে, 3 দেবে 4 কে। মানে সরাসরি যোগাযোগ করতে পারে না, মাঝখানে বায়া বা মাধ্যম ব্যবহার করে তারপরে যাওয়া লাগে। আবার তুমি একটা স্টার টপোলজি দিয়ে চিন্তা করো, একটা স্টার টপোলজি অথবা একটা বাস টপোলজি, একটা স্টার টপোলজিতে কি হয়, একটা স্টার টপোলজিতে একটা হাব থাকে। এই পিসি, এই পিসি কে তথ্য পাঠাইতে হলে হাবে পাঠাবে, হাব তার কাছে পাঠাবে, বা সুইচে পাঠাবে, সুইচ তার কাছে পাঠাবে। ফলে কি এখানে হচ্ছে এই হাব বা সুইচের উপর ডিপেন্ডেন্ট, এ একে পাঠায়, এ একে পাঠায়, মানে সময়টা বেশি লাগে, ধীর গতির। কিন্তু মেশ টপোলজির ক্ষেত্রে কি হয়, দেখো মেশ টপোলজি কোনো মাধ্যম ব্যবহার করা লাগে না, সবার সাথে সবাই কানেক্টেড, সবার সাথে সবাই কানেক্টেড, ফলে যে যাকে ইচ্ছে ডাটা পাঠাইতে পারে, কোনো ভায়া লাগে না। ফলে এই কম্পিউটারটা যদি বন্ধ হয়ে যায়, তাতেও কিন্তু বাকি কম্পিউটার গুলো নিজেদের মাঝে যোগাযোগ রক্ষা করে চলতে পারে, কারণ সবার সাথে সবার লাইন আছে, সবার সাথে সবার লাইন থাকে। ফলে হচ্ছে কারো উপর কেউ ডিপেন্ডেন্ট না, যে যার মতো করে যার কাছে ইচ্ছে তার কাছে তথ্য প্রেরণ করতে পারে। এইটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে কোনো ডিপেন্ডেন্সি নেই, যে যার কাছে ইচ্ছে তার কাছে তথ্য প্রেরণ করতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর অসুবিধা হচ্ছে সার্কিট খুবই জটিল, অনেকগুলো তারের দরকার হয়, তার তার পেঁচাইতেই যায়, সার্কিট খুবই জটিল, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে খুবই ব্যয়বহুল। ব্যয়বহুল কেন? অনেকগুলো তারের দরকার হয়, অনেকগুলো কানেকশন ক্রিয়েট করতে হয়, যেজন্য ব্যয়টা অনেক বেশি বেড়ে যায়। তাহলে মেশ টপোলজির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, যেহেতু মাঝখানে কোনো বায়া বা মাধ্যমের দরকার হয় না, সবাই সবার সাথে যুক্ত আছে, বলে যে যাকে ইচ্ছে তাকে সরাসরি তথ্য প্রেরণ করতে পারে, তার জন্য খুবই ফাস্ট, কোনো বায়া লাগে না দেখে খুবই ফাস্ট। এবং হচ্ছে এর সিকিউরিটি খুবই স্ট্রং, মাঝখানে বায়া লাগে না, যারটা তার কাছেই পাঠায়, ফলে সিকিউরিটি খুবই ভালো। এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে একটা যদি অচল হয়ে যায় তাহলেও বাকিগুলো কাজ চালাইতে পারে, মানে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট এটা, এগুলো হচ্ছে সুবিধা।
আর অসুবিধা হচ্ছে খুবই ব্যয়বহুল এবং সার্কিট খুবই জটিল, কারণ অনেকগুলো কানেকশন তৈরি করতে হয়, এজন্য সার্কিট জটিল হয়ে পড়ে। বোঝা গেছে আমার কথাটা? এ ধরনের নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার তথা এ ধরনের নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার তথা নোড ডিভাইস অন্য নোড ডিভাইস, এখানে একটু কথা আসবে, সেটা হচ্ছে নেটওয়ার্কভুক্ত, মানে ওই নেটওয়ার্কের মধ্যে যারা যারা থাকবে, ঠিক আছে, এই ধরনের নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার নোড ডিভাইস নেটওয়ার্কভুক্ত অন্য সকল নেটওয়ার্কভুক্ত, এই কথাটা একটু মাঝখানে লিখে দেবে, এই জায়গায় নেটওয়ার্কভুক্ত অন্য সকল কম্পিউটার এর সাথে যুক্ত থাকে। এর ফলে প্রতিটি কম্পিউটার এর ফলে প্রতিটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে খুবই দ্রুত ডেটা আদান প্রদান করতে পারে। এ টপোলজিতে সকল কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে বলে একে কমপ্লিটলি ইন্টারকানেক্টেড টপোলজিও বলা হয়। এটা যেমন সবার সাথে সবাই যুক্ত থাকে বিদায় একে কমপ্লিটলি ইন্টারকানেক্টেড টপোলজিও বলা হয়। কমপ্লিটলি ইন্টারকানেক্টেড মানেই তো হচ্ছে পরস্পর সংযুক্ত। এবং এই পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট অথবা পিয়ার টু পিয়ার লিঙ্ক বলা হয়। মানে এই যে প্রত্যেকটা কানেকশনকে বলা হয় কি, প্রত্যেকটা কানেকশনকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট আর পিয়ার টু পিয়ার লিঙ্ক বলা হয়। মেশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য মেশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে n মাইনাস অনটি সংযোগ
স্ক্রিনশট দিয়ে যে একটু ভালো দেখতেছো সে একটু স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দাও। n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে n-1টি সংযোগ থাকে এবং নেটওয়ার্কের মোট তারের সংখ্যা n × n-1/2t হয়। এই পর্যন্ত লেখো, তারপরে আমি বুঝাইতেছি এই লাস্টের দুইটা লাইন। এখন দেখো আমাদের লাস্ট লাইনটা বলা হয়েছে যে মেশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রত্যেকটা নোডে n-1টি সংযোগ থাকে। n সংখ্যক নোডের জন্য প্রত্যেকটা নোডে n-1টা সংযোগ থাকবে। তুমি একটু চিন্তা করে দেখো, আচ্ছা এইখানে নোডের সংখ্যা কত? 1 2 3 4 5, নোডের সংখ্যা 5, তার মানে n = 5। এখন দেখো, এখন প্রত্যেকটা নোডে কয়টা করে কানেকশন আছে? দেখো এই নোডে কানেকশন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখন n এর মান কত? 5। আর এই নোডে টোটাল কানেকশন সংখ্যা বা সংযোগ সংখ্যা হচ্ছে 4। তাইলে এটা কি n-1 সংখ্যক কানেকশন পাইছে। আবার এই নোডের কথা তুমি চিন্তা করো, 1 2 3 4, 4টা কানেকশন আছে। n এর মান কিন্তু 5 আর কানেকশন হইছে n এর থেকে 1 কম, 4টা। এই নোডেও দেখো 1 2 3 4, 4টা কানেকশন, মানে হচ্ছে প্রতিটি নোডে মেশ টপোলজিতে মোট নোড সংখ্যা যদি n হয়, মোট নোডের সংখ্যা বা ডিভাইসের সংখ্যা যদি n হয়, তাহলে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেকশন থাকবে n-1টা কানেকশন থাকবে। মানে এখানে নোডের সংখ্যা 5টা, তার মানে প্রত্যেকটা নোডে কানেকশন থাকবে 4টা করে। এবং নেটওয়ার্কের মোট তারের সংখ্যা n × n-1/2। তাহলে দেখো মোট তার তুমি একটু গুনো, 1 2 3 4, এই হচ্ছে 4টা, 5 6 7 8, ও এটা তো আছে এই যে এই 8, এই 9, আর এই হচ্ছে একটা 10। তাহলে আমি দেখতে পেয়েছি এখানে মোট তারের সংখ্যা হয়েছে 10টা। এখানে n এর মান হয়েছে 5, তাহলে n × n-1/2 মানে 5 × 5 - 1 4/2, 4 5 20/2 10। তার মানে n × n-1, এখানে তো 5টা নোড আছে, আমি এই n এর মান 5 বসাই দেখছি যে n × n-1/2 এর মান হচ্ছে 10। আর এখানে মোট তারের সংখ্যাও কিন্তু আমি গুণে পাইছি 10। তাহলে আমি এই কথাটা বলতে পারি, যেখানে নোড সংখ্যা যত থাকবে তার সংখ্যা মানে মোট তারের সংখ্যা n × n-1/2 হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে এর সুবিধা এর অসুবিধা সবাই নিজ দায়িত্বে তুলে নিবা। গ্রুপে ছবি তুলে দেওয়া আছে আগের দিন, ওখান থেকে হচ্ছে এই গত ক্লাস মানে গত কালকের ক্লাস যেটা নিছিলাম ওরা হচ্ছে তুলে দিয়ে দিছে, ওখান থেকে দেখে ওটাকে তুলে নেবা, সুবিধা এবং অসুবিধা মেশ টপোলজি। এরপরে যদি আমি চলে যাই হাইব্রিড টপোলজিতে। আচ্ছা হাইব্রিড টপোলজিতে যদি আমরা চলে যাই, হাইব্রিড টপোলজি একটু চিন্তা করে দেখো। হাইব্রিড টপোলজিতে যদি আমি একটু বুঝাই, দেখো হাইব্রিড টপোলজি হচ্ছে বিভিন্ন টপোলজির সংমিশ্রণে যে টপোলজি তৈরি করে তাকে বলা হয় হাইব্রিড টপোলজি। বিভিন্ন টপোলজির সংমিশ্রণে যে টপোলজি তৈরি করে সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। এখন তুমি চিন্তা করতে পারো, সারা বিশ্বের যে ইন্টারনেট সাবমেরিন কেবল দ্বারা কানেক্টেড, সেই কানেকশনটা হচ্ছে এক ধরনের হাইব্রিড টপোলজি। কেন আসলে সেই টপোলজিটা হাইব্রিড টপোলজি হলো, আমরা একটু খেয়াল করে দেখি। সারা বিশ্ব যেই নেটওয়ার্কের সাথে যে কানেক্টেড, যেটাকে আমরা বলি WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই WWW যে নেটওয়ার্ক আছে অথবা সাবমেরিন কেবলের যে নেটওয়ার্কটা আছে, সেই নেটওয়ার্কের সাথে সারা বিশ্বের সকল নেটওয়ার্কগুলো কানেক্টেড, এগুলো আমরা পূর্বে থেকেই জানি। এখন দেখো, আচ্ছা এখন দেখো, ওকে, এখন একটু খেয়াল করে দেখো এই জায়গাটায় এই যে ইন্টারনেটটা, সারা বিশ্বের যে ইন্টারনেটটা, সেটা হচ্ছে এক ধরনের হাইব্রিড টপোলজির উদাহরণ। তো কেন এটা হচ্ছে হাইব্রিড টপোলজির উদাহরণ? দেখো আমরা এই বিষয়টা জানি যে সারা বিশ্বে হচ্ছে একটা সাবমেরিন কেবল থাকে। একটা সাবমেরিন কেবল হচ্ছে একটা ব্যাকবোন কেবল, একটা ব্যাকবোন কেবল। সাবমেরিন কেবল হচ্ছে একটা ব্যাকবোন কেবল, যার মধ্যে অসংখ্য কি থাকে, এটা অসংখ্য অপটিক্যাল ফাইবার এর ভেতরে হচ্ছে প্রবেশ করানো থাকে। ফলে অনেক বেশি পরিমাণে তথ্য এই সাবমেরিন কেবলের মধ্যে দিয়ে পাস করতে পারে। এখানে অসংখ্য হচ্ছে সাবমেরিন কেবল এর ভেতরে হচ্ছে
প্রবেশ করানো থাকে, এটা অসংখ্য সাবমেরিন কেবল, ধরো 2 লাখ 5 লাখ 10 লাখ সাবমেরিন কেবল মানে অপটিক্যাল ফাইবার নিয়ে একটা সাবমেরিন কেবল গঠিত, যেটা সারা বিশ্বের সমুদ্র তলদেশ দিয়ে দিয়ে চলে আসছে। বিভিন্ন দেশ এই সাবমেরিন কেবল থেকে সাবলাইন টেনে টেনে তাদের দেশে হচ্ছে এই ডাটা নেটওয়ার্ক বিস্তৃত করে। সাবলাইন টেনে টেনে হচ্ছে তাদের নেটওয়ার্ক গুলোকে তারা হচ্ছে বিস্তৃত করে বিভিন্ন দেশ। আচ্ছা, ধরে নাও এইটা হচ্ছে বাংলাদেশ, এই বাংলাদেশটাকে আমরা একটু বড় করে আঁকি যে এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এখন দেখো বাংলাদেশের মধ্যে বিভিন্ন কোম্পানি আছে, যেমন ধরো বেক্সিমকো আছে, স্কোয়ার আছে, তারপরে বিভিন্ন আইটি ফার্ম আছে, সফটওয়্যার ফার্ম, হ্যাঁ, কি বলবো ওটাকে, ন্যানোটেক একটা সফটওয়্যার ফার্ম আছে, এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার ফার্ম আছে বহুব্রীহি। এখন হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ফার্ম আছে বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, এখন ধরো এই হচ্ছে একটা প্রতিষ্ঠান, ধরো বেক্সিমকো, এই হচ্ছে একটা প্রতিষ্ঠান, ধরো স্কোয়ার, এই হচ্ছে ধরো আরেকটা প্রতিষ্ঠান, ধরো হচ্ছে যমুনা, এই হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ধরো মেঘনা। এই যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, বড় বড় যে প্রতিষ্ঠানগুলো সাধারণত আমরা হচ্ছে চিন্তা করে থাকি, অথবা কি বলবো, যাই হোক, এই কোম্পানিগুলো ধরো, এই কোম্পানি এই কোম্পানিটা চিন্তা করলো যে তাদের যে কর্মচারীগুলো আছে, সকল কর্মচারীদেরকে একটা নেটওয়ার্কের আন্ডারে তারা নিয়ে আসবে, এবং তারা করলো কি, প্রত্যেকটা এই পিসিকে সেরকম বৃত্তাকার ভাবে কানেক্ট দিল। মানে তাদের ওই 10 তলা বিল্ডিং এর মধ্যে, তাদের 10 তলা বিল্ডিং এর মধ্যে যতগুলো কম্পিউটার আছে সব কম্পিউটারকে তারা রিং টপোলজির আন্ডারে নিয়ে আসলো। তাহলে এসএল এর রিং টপোলজি, এই কোম্পানি মনে করলো না রিং টপোলজির তো ডিপেন্ডেন্সি আছে, আমরা রিং টপোলজি ইউজ করবো না, আমরা মেশ টপোলজি ইউজ করব, যে সবার সাথে সবাই কানেক্টেড থাকবে, আমরা মেশ টপোলজি আমরা ইউজ করব। এই সে ধরো মেশ টপোলজি ইউজ করলো। আবার অন্য একটা কোম্পানি তারা চিন্তা করলো না আমরা হচ্ছে বাস টপোলজি ইউজ করবো, আমাদের জন্য বাস টপোলজি ভালো। আবার অন্য একজন চিন্তা করলো যে না, আমার জন্য আমি রিং টপোলজি ইউজ মানে এই স্টার টপোলজি আমি ব্যবহার করবো, আমার জন্য এইটাই ভালো। এখন তুমি খেয়াল করে দেখো, বাংলাদেশের মধ্যে বিভিন্ন নেটওয়ার্ক কানেক্টেড আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন নেটওয়ার্ক যুক্ত আছে, কেউ রিং টপোলজি, কেউ মেশ টপোলজি, কেউ হচ্ছে হাইব্রিড টপোলজি, মানে সরি স্টার টপোলজি, কেউ বাস টপোলজি যুক্ত করে। চিন্তা করে দেখো, এই সকল টপোলজির নেটওয়ার্ক গুলো আসলে কিন্তু একটা নেটওয়ার্ক মানে সাবমেরিন কেবলের সাথে যুক্ত আছে। তাহলে সাবমেরিন কেবলের আন্ডারে অনেকগুলো টপোলজি কাজ করতেছে, সাবমেরিন কেবলের আন্ডারে অনেকগুলো টপোলজি কাজ করতেছে। সাবমেরিন কেবল চিন্তা করো একটা মাত্র লাইন আছে, সাবমেরিন কেবলের দিক থেকে তুমি চিন্তা করো যে একটা মাত্র লাইন আছে, সেই একটা লাইনে অনেকগুলো টপোলজি বিদ্যমান, একটা মাত্র লাইন আছে, সেই একটা লাইনে অনেকগুলো টপোলজি বিদ্যমান। তাহলে এই সাবমেরিন কেবলের জন্য এটি হচ্ছে একটা হাইব্রিড টপোলজি, কারণ কি এখানে একাধিক টপোলজির সংমিশ্রণে যেই টপোলজিটা তৈরি হয় সেই টপোলজি হচ্ছে হাইব্রিড টপোলজি। তাহলে দেখো, সারা বিশ্বের যে সাবমেরিন কেবল দিয়ে সারা বিশ্বে যে নেটওয়ার্কটা দেওয়া হয় বা ডাটাটা যে ট্রান্সমিট করা হয়, তার সাথে বিভিন্ন দেশ তার সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে তাদের দেশের মধ্যে আবার বিভিন্ন ধরনের টপোলজি সৃষ্টি করে তারা নেটওয়ার্ক কানেক্ট করতে পারে। ফলে এখানে তো একটা হাইব্রিড টপোলজি সৃষ্টি হয়। বুঝছো? ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে হাইব্রিড টপোলজিটা হচ্ছে কি, আমরা এখন যদি একটু হাইব্রিড টপোলজি সম্পর্কে যদি আমরা একটু লিখি, দেখো হাইব্রিড টপোলজি হচ্ছে কি একই সাথে অসংখ্য টপোলজি হচ্ছে যুক্ত হয়, মানে অসংখ্য না, মানে একাধিক টপোলজি একই সাথে যদি যুক্ত থাকে সেটাকে আমরা বলি হাইব্রিড টপোলজি। হাইব্রিড মানে তো হচ্ছে সংমিশ্রণ, একাধিক জিনিসের সংমিশ্রণ। তুমি একটু চিন্তা করে দেখো, এটার চিত্রটা আমি যদি একটু দেখি, ধরো এই হচ্ছে একটা ব্যাকবোন লাইন, এর সাথে এই ধরো একটা পিসি কানেক্টেড, আবার ধরো এই একটা পিসি কানেক্টেড, বাট এটা একটা পিসি না, এই পিসিটা হচ্ছে একটা হাবের সাথে কানেক্টেড। এই আবার এখানে এসে ধরো আর একটা সিম্পল কানেকশন, এখানে এসে ধরো এই একটা, এই একটা, এই একটা আর এই একটা, এদের মাঝে ধরো আবার মেশ টপোলজি বিদ্যমান, এদের মাঝে ধরো আবার মেশ টপোলজি বিদ্যমান। আবার ধরো এই পাশে গিয়া এই, এদের মাঝে ধরো আবার রিং টপোলজি বিদ্যমান, মানে অনেকগুলো টপোলজির একটা সংমিশ্রণে হচ্ছে এটা তৈরি হয়েছে, বলে এটাকে বলে হাইব্রিড টপোলজি। আচ্ছা, এটা হচ্ছে হাইব্রিড টপোলজি, ধরো একটা চিত্র দিলাম, তোমরা এখানে অন্য কোনো টপোলজি এখানে যুক্ত করে দিতে পারো, আমি 3টে 4টা দেখাই দিলাম যেটা হচ্ছে হাইব্রিড টপোলজি।
তাহলে হাইব্রিড টপোলজিটা হচ্ছে কি এ স্টার রিং বাস মেশ প্রভৃতি একাধিক টপোলজি এর সমন্বয়ে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। যেমন ডব্লু মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেমন ডব্লু তথা ইন্টারনেট হলো হাইব্রিড টপোলজি এর উদাহরণ। কেননা ইন্টারনেটের সাথে বিশ্বের হাইব্রিড টপোলজি বলে। যেমন ডব্লু তথা ইন্টারনেট হলো হাইব্রিড টপোলজির উদাহরণ, কেননা ইন্টারনেটের সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন টপোলজি যুক্ত হয়। এরপর হচ্ছে সুবিধা, এরপর হচ্ছে অসুবিধা, এই দুইটাকে তুলে নিবা। এ পর্যন্ত তোলা হইলে আমাকে বললো। হ্যাঁ বলো। একসাথে এতজন কথা বললে আমি বুঝবো কেমনে স্যার? একজন একটু বলো। হ্যাঁ, মেশ টপোলজির সমস্যা কি ছিল একটু বলো, বা প্রশ্ন কি ছিল? হ্যাঁ, লিঙ্ক বলতে কানেকশন এই যে অনেকগুলো কানেকশন দরকার না, এই একটা 10টা কানেকশন দরকার না এখানে। হ্যাঁ অবশ্যই অনেক তার লাগে, অনেক কানেকশন তৈরি করা লাগে। কনফিগারেশন বলতে আসলে বোঝায় আহ এটা লাইনের উপরে ডিপেন্ড করে। আচ্ছা কি লাইনটা একটু বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কনফিগারেশনটা তুমি সেটআপ বোঝো? সেটআপ, ওই সেটআপটা হচ্ছে কনফিগারেশন। যেমন তুমি চিন্তা করে দেখো, তোমাদের আহ, তোমাদের বাড়িতে যে বিদ্যুতের কানেকশন দাও না, ওটার জন্য কি ওই বিদ্যুৎকে কিন্তু একটা মানে কি বলবো, একটা পাইপের মধ্য দিয়ে সকল তারকে নিয়ে গিয়ে তারপর হচ্ছে তলায় তলায় কানেকশন দেওয়া হয় নাকি? 6 তলা ধরে একটা বাসা আছে, একটা টোটাল একদম 1 তলা থেকে 6 তলা পর্যন্ত এই যে দেয়ালের, এই যে দেয়ালকে হচ্ছে একটু ভেঙে দেন তার মধ্য দিয়ে কিন্তু একটা পাইপের মধ্য দিয়ে সব তারগুলোকে তোলা হয়, দেন হচ্ছে তলায় তলায় গিয়ে সেই কানেকশন দেয়। এটা হচ্ছে কনফিগারেশন বা সেট আপ। যেমন হচ্ছে তোমার ফোন যদি বেশি পরিমাণে ঝামেলা করে তখন কি তুমি রিসেট দাও না? রিসেট দেওয়া মানে কি? আবার ডিফল্ট কনফিগারেশনে চলে যাওয়া। কনফিগার করা মানে হচ্ছে সেট আপ দেওয়া, বুঝছো? তোমার বাসায় তুমি ওয়ার্ড্রোপ আছে, টেবিল আছে, খাট আছে, আলমিরা আছে, অনেকগুলো জিনিস আছে। এখন তুমি কোনটা কোন জায়গায় বসাবা
সেইটি হচ্ছে তোমার কনফিগার করা। তুমি এখন খাট যেখানে বসবে সেখানে নিয়ে তুমি টেবিল চেয়ার বসাই দিলা, আর যেখানে টেবিল চেয়ার বসার কথা সেখানে তুমি খাট বসাই দিলা ঘুমানোর জন্য, তাহলে সেটা তো আর দেখতে ভালো দেখাবে না। এইটা করে সেট আপ বা কনফিগারেশন, জায়গা মতো সবগুলোকে বসানো হচ্ছে কনফিগারেশন, বুঝছো? দেখো এটা জটিল কেন, কারণ হচ্ছে এখানে কনফিগার বলতে কি, এই পরস্পরকে কানেকশন দেওয়াটাই তো হচ্ছে কনফিগারেশন নাকি? এইখানে পরস্পরের কানেকশন দেওয়াটা হচ্ছে কনফিগারেশন। দেখো অনেকগুলো লাইন থাকে, ফলে কানেকশন তালগোল পাকাই যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ অনেকগুলো তার আছে, কার সাথে কারে কি কোন দিকে কানেকশন তালগোল পাকাই গেলে যাবে না। এটা এই জন্য বলা হয় যে কনফিগারেশন অনেক বেশি জটিল। কনফিগারেশন হচ্ছে সেট আপ, যার সাথে যার কানেকশন দরকার তার সাথেই তার কানেকশন বা সেট আপ দেওয়া লাগবে। এটা হচ্ছে কনফিগারেশন। একজন আর তার যদি অন্যজনের সাথে লাগাই দেও তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এই জন্য বলেছে অনেক যেহেতু তার থাকে সেহেতু খুবই সাবধানে তারগুলোর কানেকশন দেওয়া লাগে বা সেট আপ দেওয়া লাগে বা কনফিগার করা লাগে, তা নইলে এলোমেলো হয়ে হয়ে যাইতে পারে, বুঝছো? এই জন্য জটিল। আচ্ছা, এখন আমরা চলে আসবো আমাদের পরবর্তী পার্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং। তুমি যদি একটু দেখো, নতুন বই থেকেই দেখাই, নতুন বইয়ের পুরাতন বইতে হচ্ছে একই রকমের টপিক গুলো সাজানো, মানে অ্যাটলিস্ট এই ক্ষেত্রে সবগুলো টপোলজি যাওয়ার পরেই আমাদের আছে ক্লাউড কম্পিউটিং, সেটা নতুন বইও আছে পুরনো বইও আছে। আচ্ছা, বুঝি নেই বুঝি নেই না, এখন তো আমি যেহেতু সেকেন্ড চ্যাপ্টার পর্যন্ত যেহেতু পুরোনো বই থেকে পড়াইছি, এবং পুরোনো বইয়ের টপিক আর নতুন বইয়ের টপিক কিন্তু প্রায় অলমোস্ট সেম, শুধু লেখা একটু বেশি কম। ফলে আমরা সেকেন্ড চ্যাপ্টার পর্যন্ত পুরোনো বই দিয়ে যেহেতু আমি পড়াইতেছি, ফলে নতুন বইটাকে তুমি একবার দেখে নিবা, মানে একবার নিজে একবার চোখ বুলেই নেবা যে যা যা আমি পড়ছি তাতে এর ভিতরে আছে কিনা বা কোনো এক্সট্রা আছে কিনা, দ্যাটস ইট, শেষ। যেহেতু এই পর্যন্ত আমরা নোট করে করে পড়াই ফেলাইছি সেহেতু কোনো সমস্যা নাই, আমরা এই পর্যন্ত এইগুলোই জানবো, নেক্সট চ্যাপ্টার থেকে হচ্ছে আমরা ওই নতুন বই ফলো করবো। আচ্ছা, এখন দেখো এর বাইরে কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকে যেগুলোর মধ্যে দিয়া, যেমন ধরো তোমার যদি একটা টপিক নিয়ে আমি যদি বলি যে আমি একটা টপিকের নাম বললাম সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর, সাপোজ এই টপিকটা তোমার বইতে আছে মাইক্রো প্রসেসর। এখন তোমার বইতে মাইক্রো প্রসেসর সম্পর্কে 2 লাইন লেখছে, কিন্তু এর বাইরেও মাইক্রো প্রসেসরের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক আছে যেই টপিক দিয়ে প্রশ্ন চলে আসতে পারে, কিন্তু বইতে দেয়া নাই। তাও টিচাররা যখন প্রশ্ন করে তখন তো দেখবে যে মাইক্রো প্রসেসর টপিকটা বইয়ের মধ্যে আছে, ফলে এই টপিক গুলোর মধ্যে থেকে সে প্রশ্ন করতে পারে। তখন দেখা গেছে মাঝে মাঝে এই গুরুত্বপূর্ণ কিছু টপিক যেগুলো যদি বইতে না থাকে সেগুলোও মাঝে মাঝে প্রশ্নের মধ্যে চলে আসে। এই জন্যই আমি বলে দিছি যে নতুন বইয়ের টপিক ধরেই পড়াবো, কিন্তু যদি কোনো গুরুত্বপূর্ণ টপিক বাদ পড়ে যায় সেটাকে অবশ্যই আমি পুরোনো বই থেকে বা অন্য কোনো জায়গা থেকে এনে আমি লেখাই দেবো। সেটা রেয়ার কেস, খুবই কম হবে গুরুত্বপূর্ণ টপিক গুলো, ঠিক আছে? আচ্ছা, যদি কোনো গুরুত্বপূর্ণ টপিক আমার মনে হয় যে না এই রিলেটেড এই টপিকটা বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ, ওটা আমি লেখাই দেবো। আচ্ছা, না না না, আমি বলি এখন পুরোনো বইতে আবার কিছু কিছু জিনিস দেওয়া আছে যেগুলো কোনো ইম্পর্টেন্সই নাই, খামোখাই প্রবেশ করাইছে, ঠিক আছে? এজন্য যতটুক যতটুক দরকার আমি তো লেখাই লেখাই পড়াইতেছি, পুরোনো বই নতুন বই সব আমি কম্বাইন করে পড়াইতেছি, সমস্যা নেই, তোমরা নতুন বইটাই পড়ো। পুরাতন বইতে এবার কিছু খামোখা জিনিস ঢুকাইছে যে এই জন্য আমার পুরাতন বইটা এবার ভালো লাগে না। দরকারি টপিকের বাইরেও অনেক বাজে টপিক নিয়ে কথা বলছে যেগুলোর কোনো দরকার নেই। আচ্ছা, দেখো আমরা যদি ক্লাউড কম্পিউটিং এর বিষয়টা যদি আমরা বুঝি, আচ্ছা ক্লাউড কম্পিউটিং এর ব্যাপারটা হচ্ছে তুমি একটু চিন্তা করে দেখো, তোমার বাসায় যদি তুমি কোনো একটা ছিদ্র করার দরকার পড়ে, তখন তোমার ড্রিল মেশিন লাগবে ছিদ্র করার জন্য। এখন ওই ড্রিল মেশিন তুমি কি কিনে বাসায় নিয়ে আসবা, নাকি ড্রিল মেশিন যাদের কাছে আছে তাদেরকে 100 বা 150 টাকা দিয়া বলবা যে ভাই আমার বাসায় এসে একটু 2টা ছিদ্র করে দিয়ে দিন? কোনটা করবা তুমি? হ্যাঁ, গুড। কারণ হচ্ছে ড্রিল মেশিন তোমার, কারণ হচ্ছে ড্রিল মেশিনটা হচ্ছে তোমার লাগবে ধরো 5 বছরে একবার লাগবে। কারণ কি, তুমি একবারই তো সকল ছিদ্র টিদ্র করে রাখবা তোমার যা যা দরকার, তাই 5 বছরে তোমার একবার ড্রিল মেশিন দরকার। এই জন্য তো তুমি 5-7 হাজার টাকা খরচ করে একটা ড্রিল মেশিন কিনে ঘরে বসাই রাখবে না, তুমি 150 টাকা বা 200 টাকা দিয়ে তার কাছ থেকে ভাড়া নিয়ে ড্রিল মেশিনটা তোমার ছিদ্র তুমি করাই নেবা। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং হচ্ছে এই ধরনের একটা জিনিস,
মানে ভাড়া নেওয়াটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং হচ্ছে ভাড়া নেয়া। বিষয়টা আমি আরেকটু বুঝাই। দেখো, ধরো তোমার বাসায় একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে। এখন বিয়ে বাড়ির অনুষ্ঠান তো আর প্রতিদিন দিন হয় না। বিয়ে বাড়ির অনুষ্ঠান তো 5-10 বছর পরে তোমার বাসায় একবার একবার করে হয়। 5-10 বছর পরে তোমার চাচার বিয়ে, না হয় তোমার ফুফুর বিয়ে, না হয় হচ্ছে তোমার কোনো ভাই বোনের বিয়ে, সেটা তো অনেকদিন পর পর হয়। ফলে এখন তুমি ওই একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য তোমার 200 প্লেট লাগবে। এখন কি তুমি 200 প্লেট কিনে নিয়ে আসবা? 100 গ্লাস লাগবে, তাকে তুমি কিনে নিয়ে আসবা? যত হাড়ি পাতিল যত কিছু লাগবে সব তুমি কিনে নিয়ে আসবা? মোটেই না। তুমি তখন করো কি, একটা কমিউনিটি সেন্টার ভাড়া নাও। একটা কমিউনিটি সেন্টারের দায়িত্ব দিয়ে দাও যে তোমার হচ্ছে আমি টাকা দেবো, তুমি সব করে দেবা। এই যে তুমি টোটাল জিনিস তুমি যদি কিনতে যাও, ওই 200 প্লেট কিনতে যাবা, গ্লাস কিনতে যাবা, এবিএন হচ্ছে আরো যত যত যন্ত্রপাতি লাগবে, জিনিসপত্র লাগবে, সব যদি তুমি কিনে ইউজ করতে যাও, তোমার লাগবে 5 বছরে একটা বিয়ে হবে, বা 2-3 বছর 5 বছরে একটা বিয়ে অনুষ্ঠান হবে। তার জন্য তুমি এতগুলো টাকা তো খরচ করবে না, এই জন্য তো তুমি ভাড়ায় চালাও। একটা কমিউনিটি সেন্টার ভাড়া নাও, সেখানে হচ্ছে তাদের দায়িত্বে তুমি সবকিছু দিয়ে দাও। এই বিষয়টাই হচ্ছে এক ধরনের ক্লাউড কম্পিউটিং। তাহলে ক্লাউড কম্পিউটিং এর বিষয়টা আসলে কি? ক্লাউড কম্পিউটিং বলতে বোঝায় ভাড়া নেওয়া, কোনো রিসোর্স ভাড়া নেওয়াটাকে বলে ক্লাউড কম্পিউটিং। যেমন তুমি চিন্তা করে দেখো, ধরো আহ তোমার বন্ধু বান্ধবের সাথে অনেক জায়গায় ঘুরতে গেছো, অনেক স্মৃতি আছে। এই যে 3 থেকে 10 পর্যন্ত, এই যে 7-8 বছর তোমরা সদর গার্লসে পড়ছো, অথবা একদম ছোটবেলা থেকে বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের সাথে আমরা পড়াশোনা করি, তাদের সাথে কিছু মধুর স্মৃতি থাকে, যেগুলো হচ্ছে তা আমরা হচ্ছে ঘুরতে গেলাম কোনো জায়গায়, হ্যাঁ, বা হচ্ছে কোনো কলেজ ট্যুরে গেলা তোমরা, সেখানের কিছু খুবই সুন্দর মুহূর্ত, কিছু ভিডিও। এখন তুমি চাইতেছো এই ভিডিওগুলো যেন তোমার লাইফ থেকে হারাইয়ে না যায়, এই ভিডিওগুলো ছবিগুলো তুমি কোনো জায়গায় আপলোড দিয়ে রাখতে চাও। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি তো ফেসবুকে এটাকে আপলোড দিয়ে অনলি মি করে রাখতে পারি, যে আমার প্রাইভেট জিনিস আমার প্রাইভেট থাকুক, অনলি মি করে রাখলাম, তাহলেই তো হইলো। কিন্তু ফেসবুকের অ্যাকাউন্ট তো কোনো কারণে ডিএক্টিভেট হয়ে যাইতে পারে, তখন তো সেখানে তো তোমার সেইগুলো সব নষ্ট হয়ে যাবে। তুমি তোমার ফোনে রাখলা, ফোনের মেমোরি নষ্ট হয়ে যাইতে পারে, ফোন নষ্ট হয়ে যাইতে পারে। তুমি হচ্ছে একটা কম্পিউটারে রাখলা, কম্পিউটারের হার্ড ডিস্ক ক্র্যাশ করতে পারে, মানে একটা ঝুঁকির মধ্যে থাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এজন্য তুমি করলা কি, চিন্তা করলা যে তুমি নিজে একটা ওয়েবসাইট খুলবা। তুমি নিজে একটা ওয়েবসাইট খুলবা, আমরা 4 অধ্যায়ে গেলেই দেখবো যে ওয়েবসাইট খোলার প্রসিডিউর গুলো কি কি। তুমি নিজে ধরো একটা ওয়েবসাইট করলা, নিজের ওয়েবসাইটে নিজের জিনিসগুলোকে আপলোড দিয়ে রাখলা। এখন আমরা এই বিষয়টা জানি যে ইউটিউবে যখন তুমি কোনো ভিডিও আপলোড দাও, ইউটিউব সেটাকে সার্ভারে নিয়ে রাখে। সার্ভার কি? সার্ভার হচ্ছে একটা মেমোরি। আমাদের ফোনে আমরা যেরকম মেমোরি ইউজ করি, সার্ভার হচ্ছে সেই রকমই একটা মেমোরি। শুধুমাত্র তফাৎ হচ্ছে সার্ভারে আমাদের ফোনের মেমোরি থাকে 32 জিবি, 16 জিবি, 64 জিবি, আর সার্ভারের মেমোরি থাকে 2 কোটি জিবি। হিউজ, মানে অনেক পরিমাণ তোমার এখানে তোমার থাকে। বুঝি নাই? মাইক্রোফোন, এই কার মাইক্রোফোন অন আছে? সুরভি? আচ্ছা, এখন দেখো, সার্ভারে হচ্ছে অনেক বেশি ডাটা থাকে। এখন হচ্ছে ধরো তোমার সারা জীবনের যত মধুর স্মৃতি, সবকিছুর ছবি ভিডিও সবকিছু আপলোড দিতে তোমার 500 জিবি জায়গা লাগবে। এখন তার মানে তোমার 500 জিবির একটা সার্ভার লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, যেমন তুমি যদি ঘর তৈরি করতে যাও, তুমি ছোট করেই ঘর তৈরি করো আর বড় করেই ঘর তৈরি করো, এই কিছু খরচ কিন্তু খুব একটা হেরফের হয় না। তুমি একটা 3 তলা বাসা তৈরি করতে গেলে যে খরচ হবে, 6 তলা বাসা তৈরি করতে গেলে তার দ্বিগুণ খরচ হবে না, একটু কম হবে। কারণ 3 তলা বাসা তৈরি করতে গেলেও তোমার মাটির নিচে যে পরিমাণ ফাউন্ডেশন নেওয়া লাগবে, 6 তলা বাসার জন্য মোটামুটি একই রকমের ভিত গঠন করা লাগবে। ফলে এই নিচের যে খরচাটা বা ফাউন্ডেশনের যে খরচাটা, এই খরচাটা কিন্তু 3 তলার জন্য যা, 6 তলার জন্য তা। এজন্য 3 তলা বাসার জন্য নিচের খরচ যা হবে, 6 তলা বাসার জন্য নিচের খরচ তাই হবে। ফলে 6 তলা বাসা কিন্তু তুলনামূলক খবর একটু মানে খরচ একটু কম পড়ে। তেমনি ভাবে তুমি যদি 500 জিবির জন্য যদি একটা সার্ভার তৈরি করতে যাও, আর 2 কোটি জিবির জন্য যদি একটা সার্ভার তৈরি করতে যাও, খরচের খুব বেশি হেরফের হবে না। কারণ 500 জিবির সার্ভার তৈরি করতেও যে যন্ত্রপাতি লাগবে, 2 কোটি জিবি এর সার্ভার তৈরি করতেও মোটামুটি সেম ধরনের যন্ত্রপাতিই লাগবে। শুধু 500 জিবির যন্ত্রপাতিগুলো একটু লাইট ওয়েট হবে, আর 2 কোটি জিবির যন্ত্রপাতিগুলো একটু ভারী ভারী হবে, মানে
হেভি ওয়েট হবে, একটু বড় বড় হবে, এই যে তফাৎ। কিন্তু যন্ত্রপাতিগুলো মোটামুটি একই রকমের যন্ত্রপাতি লাগবে। ফলে তুমি এই ধরো একটা সার্ভার তৈরি করতে 2 কোটি টাকা খরচ আছে। এখন তোমার একটা 2 কোটি জিবির সার্ভার তৈরি করতেও 2 কোটি টাকা খরচ, আর 500 জিবির সার্ভার তৈরি করতে ধরো 1.5 কোটি টাকা খরচ সাপোজ। কারণ যন্ত্রপাতিগুলো তো মোটামুটি সেম সেমই লাগতেছে। এখন ব্যাপারটা হচ্ছে তুমি সারা জীবনের এই কটা ছবি রাখার জন্য তুমি 1.5 কোটি টাকা খরচ করবা, তুমি বলবা যে না ভাই দরকার নেই, সবকিছু বাদ দিয়ে দেবো। এজন্য এখন দেখো, বিশ্বের বড় বড় কোম্পানি আছে, যে বড় বড় কোম্পানিগুলো করে কি, যেমন গুগল, তাদের কাছে 2 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা কোনো ব্যাপার স্যাপার না। বা বড় বড় কোম্পানি যারা, তারা করে কি, এই 2 কোটি টাকা খরচ করে, তারা করে কি 2 কোটি টাকা খরচ করে বড় একটা সার্ভার ক্রিয়েট করে রাখে, যেটা হচ্ছে ধরো 2 কোটি জিবি। 2 কোটি জিবি, 2 কোটি টাকা খরচ করে 2 কোটি জিবি একটা সার্ভার সে ক্রিয়েট করে রাখে বা তৈরি করে রাখে। দেন সেই সার্ভার ভাড়া দেয়। তোমার দরকার 500 জিবির একটা সার্ভার, তুমি করলা কি, এই কোম্পানির সাথে যোগাযোগ করলা যে ভাই আমার তো 500 জিবির একটা সার্ভার দরকার। তারা ধরো 2000 টাকায়, 2000 টাকায় তোমাকে 500 জিবির একটা সার্ভার দিল। এখন চিন্তা করে দেখো, তুমি 1.5 কোটি টাকা লাগতো তুমি যদি নিজে সার্ভার তৈরি করতা, আর তুমি এখন করছো কি, 500 জিবি সার্ভার তুমি কিনে নিছো, ভাড়ায় চালাইতেছো 2000 টাকা দিয়ে। কোথায় 1.5 কোটি টাকা আর কোথায় 2000 টাকা? এখন প্রশ্ন হচ্ছে, এরা যদি 500 জিবি করে করে যদি 2000 টাকা করে যদি ভাড়া দেয় এক এক বছরে, তাতেও ধরো এর 2 কোটি টাকা খরচ হয়েছে, ধরো এখানে 3 কোটি টাকা তার বিক্রিতে চলে আসবে। তাহলে এ চিন্তা করলো কি, আমি 2 কোটি টাকা দিয়ে বড় একটা সার্ভার তৈরি করে রাখি, আমি 500 জিবি যদি 2000 টাকা করে যদি ভাড়া দিই, তাতে আমার 2 কোটি জিবিতে আমার 3 কোটি টাকা কামাই হয়ে যায়। ফলে দেখো এরও কিন্তু লাভ হলো, আর তোমারও লাভ হলো। তোমার যতটুক দরকার তুমি ওটুকু নিতে পারলা, আর তোমার এতগুলো টাকাও লাগলো না তোমার খরচ করা। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? এই যে তুমি অন্যের রিসোর্স ইউজ করলা, এইটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। বোঝা গেছে? আচ্ছা, এতে তারও লাভ, তোমারও লাভ, কারণ তোমার ফুল টাকা খরচ যাইতেছে না, সে অনেক টাকা খরচ করে তৈরি করেছে, ভাড়া দিচ্ছে। ক্লিয়ার? তুমি যদি একটা বাড়ি তৈরি করতে যাও, তোমার 2 কোটি টাকা খরচ লাগবে, আর অন্য একজন সে 2 কোটি টাকা খরচ করে একটা বাড়ি তৈরি করে রাখছে 10 তলা, তুমি সেখানে ভাড়ায় চালাইলে, প্রত্যেক যেই কয় মাস থাকলা ওই কয় মাসের তুমি ভাড়া দিলা। এটা কিন্তু এক ধরনের ক্লাউড কম্পিউটিং, এই ভাড়ায় চালানোর যে বিষয়টা। আচ্ছা, তাহলে হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর বিষয়টা মোটামুটি আমরা হচ্ছে বুঝতে পারছি। এখন দেখো, ক্লাউড কম্পিউটিং আমরা যদি এর সংজ্ঞাটা যদি আমরা দেই, ইন্টারনেট অথবা ওয়েবে যুক্ত হয়ে, ইন্টারনেট অথবা ওয়েবে যুক্ত হয়ে কিছু ইন্টারনেট বা ওয়েবে যুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা, কিছু গ্লোবাল সুবিধা, যেমন ওই যে তুমি সুবিধা পাচ্ছ ভাড়া নিয়ে চালাইতেছো অল্প অল্প করে করে, কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার পদ্ধতি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে প্রাইভেট ক্লাউড, একটা হচ্ছে কমিউনিটি ক্লাউড, আর একটা হচ্ছে পাবলিক ক্লাউড। প্রাইভেট ক্লাউড হচ্ছে কোনো প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ, যেমন ধরো তোমাদের হচ্ছে, যেমন ধরো বেক্সিমকো কোম্পানি,
তাদের কর্মচারীদের জন্য একটা ক্লাউড তৈরি করলো বা একটা সার্ভার তৈরি করলো, যেখান থেকে তাদের কর্মচারীরা ওই সার্ভার অল্প অল্প করে ভাড়া নিয়ে তাদের কাজ চালাইতে পারে। এটা হচ্ছে প্রাইভেট ক্লাউড, কোনো প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ, ওই প্রতিষ্ঠানের বাইরে যাবে না। কমিউনিটি ক্লাউড হচ্ছে কোনো সুনির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। যেমন তুমি একটা ক্লাউড তৈরি করলা, যেই ক্লাউডটা বাংলাদেশের লোক ছাড়া অন্য কাউকে তুমি ব্যবহার করতে দিবে না, যে শুধুমাত্র বাংলাদেশের লোকজন ওটা ইউজ করতে পারবে, অন্য কেউ সেটাকে ইউজ করতে দেয়া হবে না। তো সেটা হচ্ছে কমিউনিটি ক্লাউড, কোনো সুনির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে। আর পাবলিক ক্লাউড হচ্ছে সারা বিশ্বের সবাই এইটাকে ব্যবহার করতে পারে, সারা বিশ্বের সবাই ব্যবহার করতে পারে। এটা হচ্ছে আমাদের পাবলিক ক্লাউড। তুমি টাকা দিবা, তুমি ইউজ করবা, তুমি যেই দেশেরই হও কিচ্ছু যায় আসে না, সারা বিশ্বের যে কেউ টাকা পে করবে, ইউজ করবে, শেষ। এটা হচ্ছে পাবলিক ক্লাউড। আচ্ছা, এখন দেখো ক্লাউড কম্পিউটিং মডেলের তিনটে বৈশিষ্ট্য আছে। ক্লাউড কম্পিউটিং যে ব্যবসা, এটা তো একটা ব্যবসা, মানে টাকা দিয়ে তুমি সার্ভার তৈরি করে রাখছো, এখন আসবে আর ভাড়া নেবে, শেষ। এই যে ক্লাউড কম্পিউটিং যে মডেল বা ব্যবসার যে মডেলের তিনটে বৈশিষ্ট্য থাকা লাগবে। তুমি ব্যবসা করবা, ব্যবসায় তো তোমার কিছু সুযোগ সুবিধা দেওয়া লাগবে, তাহলে ব্যবসাগুলো কেন করবে তারা? আচ্ছা, ক্লাউড কম্পিউটিং মডেল তিনটে বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি, রিসোর্স স্কেলেবিলিটি, SCALABILITY, স্কেলেবিলিটি। এটা হচ্ছে ক্রেতা, ক্রেতা মানে কি, তুমি আমি, আমরা হচ্ছে ক্রেতা, আমরা হচ্ছে কিনি। আমার যতটুক সার্ভার দরকার বা যতটুক আমার দরকার সার্ভিস, আমি ততটুক কিনি। ক্রেতা যত সার্ভিস চাইবে, ক্রেতা যত সার্ভিস চাইবে, সার্ভিস দাতা, সার্ভিস দাতা মানে ওই বড় বড় কোম্পানিগুলো যারা হচ্ছে ক্লাউড মানে সৃষ্টি করে রাখছে, সার্ভিস দাতা তত সার্ভিস প্রদান করবে। এটি রিসোর্স স্কেলেবিলিটি, এইটা হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি। দুই নম্বরে হচ্ছে অন অন ডিমান্ড, ক্রেতা যখন চাইবে তখনই অন ডিমান্ড, অন হাইফেন ডিমান্ড, ক্রেতা যখন চাইবে তখনই সার্ভিস দাতা সার্ভিস প্রদান করবে, এটা হচ্ছে অন ডিমান্ড। দেখো, তোমার ধরো রাত্র 12টার সময় তোমার এখন একটা সার্ভিস দরকার, রাত্র 12টার সময় তোমার একটা সার্ভিস দরকার। এখন তুমি যদি রাত্র 12টার সময় সেই সার্ভিস যদি না পাও, তুমি কিন্তু আর কোনোদিন ওই কোম্পানির ধারে কাছে ভিড়বে না, যে এই কোম্পানি আমাকে ঠিকঠাক মতো সার্ভিস প্রদান করতে পারে নাই, সো এই কোম্পানি বাদ, আমি এর কাছে আর যাবো না। তাহলে অন ডিমান্ড থাকতে হবে, ক্রেতা যখন চাইবে তখনই হচ্ছে সার্ভিস দাতা সার্ভিস প্রদান করতে বাধ্য থাকবে। না হইলে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো না মানলে সে ব্যবসা করে সামনে যাইতে পারবে না। এরপর হচ্ছে পে অ্যাজ ইউ গো, পে অ্যাজ ইউ গো, যেমন তুমি ইন্টারনেট চালাও না, মাঝে মাঝে পে অ্যাজ ইউ গো, তুমি যতটুকু ইউজ করবা ততটুকুর বিল দেবা। ক্রেতা আগে থেকে কোনো রিসোর্স
ক্রেতা আগে থেকে কোনো রিসোর্স রিজার্ভ করবে না, আগে থেকে কোনো রিসোর্স রিজার্ভ করবে না, যতটুকু ক্রেতা যতটুকু ব্যবহার করবে ততটুকু ততটুকুর মূল্য পরিশোধ করবে। আগে থেকে সে কিছু বলবে না, বলবে শুধু আমি সার্ভিসটা নিতে চাই, সার্ভিস দেবে। যেমন হচ্ছে তুমি ফোনে যখন কথা বলো, তুমি কিন্তু ফোনে কল দেওয়ার সময় কিন্তু বলে দাও না যে আমি 5 মিনিট কথা বলবো, তুমি যত মিনিট কথা বলবা তোমার ব্যালেন্স থেকে তত মিনিটের টাকা কেটে নেবে। পে অ্যাজ ইউ গো, তুমি কথা বলবা না, কাটবে না, কথা যত বলবা কাটতে থাকবে মিনিট হিসেবে। আচ্ছা, এইরকম একটা ব্যাপার হচ্ছে পে অ্যাজ ইউ গো। আচ্ছা, এরপরে দেখো আমাদের আর 5 মিনিট সময় লাগবে আজকে এটা শেষ করে দেওয়ার জন্য। লেখা হয়েছে? আচ্ছা, এখন দেখো ক্লাউড কম্পিউটিং এর সেবা সমূহ, মানে ক্লাউড কম্পিউটিং যে সেবাটা দেয়, হয়েছে? আচ্ছা দেখো, ক্লাউড কম্পিউটিং এর যে সেবাগুলোকে আমরা বাড়ায় নিতে পারবো, সেই সেবাগুলোকে মানে প্রদত্ত সেবা সমূহকে, প্রদত্ত সেবা সমূহ সাধারণত 3 ধরনের। যথা 3 ধরনের সেবা আছে। একটা হচ্ছে অবকাঠামো, অবকাঠামোগত সেবা, এটাকে আমরা বলি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস, এটা সংক্ষেপে বলি IaaS, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, IaaS। এটা হচ্ছে অবকাঠামোগত সেবা। আচ্ছা, ধরো তোমার ধরো তোমার ফোনে এখন একটা তুমি ধরো তো একটা গেমস খেলবা, তুমি চিন্তা করে দেখো, তুমি একটা গেমস খেলবা, এখন ওই গেমসটা কোনো পিসিতে ইনস্টল দিতে হইলে ওই পিসিতে মিনিমাম 8 জিবি র্যাম থাকা লাগবে, ওই পিসিতে মিনিমাম 8 জিবি র্যাম থাকা লাগবে। এখন তুমি যে কম্পিউটার কিনছো সেই কম্পিউটারে র্যাম আছে 4 জিবি, এখন কি তুমি শুধু একটা গেমস খেলার জন্য বা নতুন করে একটা কম্পিউটার কিনবা? মোটেই না। তখন তুমি করবা কি, ভার্চুয়াল মেশিন ভাড়া নেবা। ভার্চুয়াল মেশিন হচ্ছে কি, অনলাইনে তোমাকে একটা কম্পিউটার তারা দেবে, অনলাইনে তোমাকে একটা কম্পিউটার তারা দেবে, যেই কম্পিউটার হচ্ছে 8 জিবি, তুমি যদি র্যাম চাও সে 8 জিবি র্যামের একটা কম্পিউটার দেবে, তুমি যদি 16 জিবি র্যামের একটা কম্পিউটার চাও তোমাকে ওই ভার্চুয়ালি অনলাইনে তোমাকে একটা কম্পিউটার দেবে। তুমি অনলাইনে তোমার সামনে একটা কম্পিউটারের স্ক্রিন চলে আসবে, তুমি সেই কম্পিউটারের স্ক্রিনে তোমার গেমসটা ইনস্টল দেবা, তারপর অনলাইনে বসে তুমি গেমস খেলবা। ওই যত ঘন্টা তুমি ইউজ করছো ওই অনলাইনের ভার্চুয়াল মেশিনটাকে, তত ঘন্টার টাকা তুমি পে করে আবার বের হয়ে চলে আসবা। তাহলে তোমার লাভ হইলো কি, ওই গেমসটা খেলার জন্য তোমার আবার 50,000 টাকা খরচ করে ফুল একটা ল্যাপটপ কেনা লাগে নাই, তুমি একটা ল্যাপটপ ভাড়া নেছো, অনলাইন ল্যাপটপ। বুঝতে পারছো না কথাটা? সেটা হচ্ছে অবকাঠামোগত সেবা, তোমাকে ফুল একটা অবকাঠামো দিয়ে দেছে, ওই ফুল একটা কম্পিউটার তোমাকে দিয়ে দেছে ভাড়ায় অনলাইন। এখন তুমি কম্পিউটারের মধ্যে যা করো, তুমি কোনো নতুন সফটওয়্যার ওখানে ইনস্টল দাও অথবা সব সফটওয়্যার তুমি বাদ দিয়ে দাও, তোমার যেরকম তুমি সেরকম তুমি চালাইতে পারো। সেটা হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচার। তাহলে এটা হচ্ছে কি, এই মডেলে অবকাঠামো, এই মডেল হচ্ছে অবকাঠামো ভাড়া দেওয়া হয়। যেমন অ্যামাজনের আমরা তো নাম শুনছি, যেমন অ্যামাজনের EC2,
এমন একটি ক্লাউড যেখানে কতগুলো ভার্চুয়াল মেশিন থাকে, যেখানে কতগুলো ভার্চুয়াল মেশিন থাকে, ক্রেতারা সেগুলো ভাড়া নিয়ে ইচ্ছে মতো সে কিন্তু পুরো মেশিনটা ভাড়া নেছে, পুরো মেশিনটা ভাড়া নেছে, ভাড়া নিয়ে ইচ্ছে মতো অপারেটিং সিস্টেম হ্যাঁ, এই এই মডেলে অবকাঠামো ভাড়া দেয়া হয়, মানে হচ্ছে তোমাকে ফুল কম্পিউটারটাই ভাড়া দিয়ে দেবে, ফুল একটা ভার্চুয়াল মেশিন তোমাকে ভাড়া দেবে, ক্রেতারা সেগুলো ভাড়া নিয়ে ইচ্ছে মতো অপারেটিং সিস্টেম চালু করে কাজ করতে পারে। তুমি সেখানে কি, তোমার একটা কম্পিউটার সে দিয়ে দেবে, সেখানে তুমি কি চালাবা সেটা তোমার বিষয়। 2 নম্বরে হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক, প্ল্যাটফর্ম ভিত্তিক, এটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ আ সার্ভিস, PaaS, প্ল্যাটফর্ম এজ আ সার্ভিস। আচ্ছা, আচ্ছা, এইখানে হচ্ছে তোমাকে একটা যেমন তুমি, আমি, আমরা সবাই হচ্ছে যত কম্পিউটার চালাই বাংলাদেশে সবাই কিন্তু উইন্ডোজ চালাই। আচ্ছা, সবাই কিন্তু আমরা উইন্ডোজ চালাই। আচ্ছা, উইন্ডোজের বাইরেও কিন্তু লিনাক্স নামক একটা অপারেটিং সিস্টেম আছে, আমরা সবাই চালাই উইন্ডোজ, লিনাক্সও কিন্তু অনেকে চালায়। এখন এখানে করে কি ফুল পিসি তোমাকে ভাড়া দেওয়া হয় না, প্ল্যাটফর্ম ভিত্তিক ফুল পিসি তোমাকে ভাড়া দেওয়া হয় না, যে কোনো একটা অপারেটিং সিস্টেম ভাড়া দেওয়া হয়। তুমি চাইলে যে আমার একটা উইন্ডোজ লাগবে, উইন্ডোজের মধ্যে আমি যা করব সেটা আমার ব্যাপার, অথবা আমার একটা অ্যান্ড্রয়েড, একটা হচ্ছে আমার সিস্টেম লাগবে, একটা অ্যান্ড্রয়েড সিস্টেম লাগবে, সেখানে তো তোমাকে পুরো মেশিন ভাড়া দেয় না, মেশিনের সফটওয়্যার ভাড়া দেয়, উইন্ডোজ ভাড়া দেয়, অথবা লিনাক্স ভাড়া দেয়, এরকমের। তাহলে হচ্ছে এ মডেলে ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে কোনো প্ল্যাটফর্ম যেমন কোনো একটা প্ল্যাটফর্ম ভাড়া দেয়, যেমন অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সার্ভার ইত্যাদি। ওই যে সার্ভার ভাড়া দিয়েছে তোমাকে কিন্তু ফুল মেশিন ভাড়া দেয় নাই, মেশিন একটা পার্ট ভাড়া দিয়েছে, একটা পার্ট সার্ভার ভাড়া দিয়েছে। যেমন মাইক্রোসফট এজিউর, মাইক্রোসফটের আছে এজিউর, যেখানে হচ্ছে তোমাকে তারা হচ্ছে উইন্ডোজ ভাড়া দেয়। মাইক্রোসফট এজিউর ও গুগল অ্যাপ ইঞ্জিন হলো PaaS এর উদাহরণ। আর 3 নম্বরে হইছে সফটওয়্যার ভিত্তিক, মানে হচ্ছে কি বলো, হলো গুগল অ্যাপ ইঞ্জিন হলো পাস এর উদাহরণ। পাস মানে কি? প্ল্যাটফর্ম এজ আ সার্ভিস। এই যে পাস লিখছিলাম সংক্ষেপে সেটা।
এটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, SaaS। আচ্ছা তুমি একটু চিন্তা করে দেখো, এই যে আমি জুম অ্যাপটা যে আমি চালাইতেছি, জুম অ্যাপ, এইখানে কি আমাকে পুরো একটা মেশিন ভাড়া দিচ্ছে? না। পুরো অ্যান্ড্রয়েড সিস্টেমটা ভাড়া দিচ্ছে? না। আমাকে একটা অ্যাপ টাকা দিয়ে কিনে চালাইতে হচ্ছে। সেটা হচ্ছে কি আমার এই জুম অ্যাপ। আমি মাসে মাসে 1500 বা 2000 টাকা তা মানে পে করতেছি এই অ্যাপটা আমি সারা মাস ব্যবহার করার জন্য। এক মাসে যদি আমি বেতন পে না করি, তাহলে ওই মাসে আমাকে শেয়ার এই সফটওয়্যারটাকে ইউজ করতে দিবে না, 40 মিনিট পর পর আবার কেটে যাবে। এজন্য হচ্ছে আমি টাকা দিয়ে এটাকে ইউজ করতে, এইটা কি আমি শুধুমাত্র সফটওয়্যারটা ভাড়া নিচ্ছি, আমি কিছু ভাড়া নিচ্ছি, শুধু সফটওয়্যারটা ভাড়া নিচ্ছি। এটাও কিন্তু এক ধরনের ক্লাউড কম্পিউটার, সফটওয়্যার সার্ভিস, সফটওয়্যার এজ আ সার্ভিস, এটা হচ্ছে সাস। আচ্ছা এক্ষেত্রে চিন্তা করো, এ মডেলে এ মডেলে কোনো সুনির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট সফটওয়্যার ভাড়া নেওয়া হয়। একটা সফটওয়্যার শুধুমাত্র ভাড়া নেয়। এর ফলে এর ফলে ব্যবহারকারী সার্ভিস দাতা প্রতিষ্ঠানের কোনো সুনির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করতে পারে। এখানে হচ্ছে শুধু সফটওয়্যারটা ভাড়া নেয়, কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে। এই 3 ধরনের সার্ভিস হচ্ছে আমার, এই সেবা হচ্ছে আমার ক্লাউড কম্পিউটিংয়ের আওতার মধ্যে পড়ে। হয় ফুল একটা মেশিন ভাড়া দেবে, না মেশিনের কোনো একটা সিস্টেম ভাড়া দেবে, না হয় একটা মাত্র সফটওয়্যার ভাড়া দেবে। বলো। আমাদের ক্লাস এখন শেষ।